A very good morning. Today I am going to teach the students of class 10 lesson number 5, our runaway kite. আজকে আমি ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য লেসন নাম্বার 5 our runaway kite পড়াবো। এখন লেসন নাম্বার 5 এই কারণেই আমি বাছলাম অ্যাজ দ্য ফার্স্ট লেসন, কারণ তোমরা অলরেডি জানুয়ারি থেকে মার্চ অবধি ক্লাস করেছো, তো আমি ধরে নিচ্ছি যে কিছু লেসন তোমাদের পড়া হয়ে গেছে। তো আমি ওই জন্য লেসন নাম্বার 5 থেকে শুরু করেছি। গ্র্যাজুয়ালি আমরা আর একটু সিলেবাসটা এগোলে তখন আমি পুরনো যে লেসনগুলো 1 থেকে 4 সেটাও আমি চেষ্টা করব আপলোড করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। আমরা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং একটা গল্প পড়তে চলেছি। গল্পটার নাম হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। এখন রানওয়ে মানে কি বলো তো? রানওয়ে মানে পালিয়ে যাওয়া। আর এখানে কি পালিয়ে গেছিল বলো তো? কোনো মানুষ নয়, কিন্তু এখানে পালিয়ে গেছিল একটা ঘুড়ি, আর সেই নিয়েই যত রকম গল্প আর কাণ্ড। তাই চলো আমরা আজকে আওয়ার রানওয়ে কাইট গল্পটা পড়ে। আচ্ছা, আমরা সবার আগে অথরের ইন্ট্রোডাকশন পড়ব। This story is written by Lucy Maud Montgomery. Lucy Maud Montgomery লেখা। আমি তোমাদের ক্লাসরুমেও বলেছি, এখনও বলছি যে তোমরা কিন্তু লেখকের নাম এবং নামের স্পেলিং ভালো করে মুখস্থ করবে, এবং শুধুমাত্র প্রোজের ক্ষেত্রে নয়, পোয়েট্রির ক্ষেত্রেও অবশ্যই পোয়েমের নাম এবং পোয়েটের নাম এবং তার স্পেলিং ভালো করে মুখস্থ করবে। So let us come to the author and the text. Lucy Maud Montgomery, 1874 to 1942, was a Canadian author, মানে উনি একজন ক্যানাডিয়ান লেখক ছিলেন, best known for a series of novels beginning with Annie of Green Gables. তাহলে অ্যানি অফ গ্রিন গেবলস দিয়ে শুরু করা ওনার কতগুলো ধারাবাহিকভাবে উনি কতগুলো উপন্যাস লিখেছিলেন। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যানি অফ গ্রিন গেবলস। এর জন্য উনি কিন্তু খুব বিখ্যাত হন। তাহলে এই অ্যানি অফ গ্রিন গেবলসের ব্যাপারে একটু বলি। অ্যানি অফ গ্রিন গেবলসের মেন চরিত্রর নাম ছিল অ্যানি শার্লি। এই অ্যানি শার্লি, শি ওয়াজ অ্যান অরফ্যান্ড গার্ল। ওকে, শি ওয়াজ অ্যান অরফ্যান্ড গার্ল মানে ও ছিল একটা অনাথ মেয়ে। তো তার ব্যাপারেই লুসি মড মন্টগোমেরি, এটা একটা ফিকশনাল ক্যারেক্টার, মানে কাল্পনিক চরিত্র, এবং এই চরিত্রের ব্যাপারে অনেকগুলো নভেল উনি পরপর লিখেছিলেন, লিখে কিন্তু উনি খুব ফেমাস হয়েছিলেন। শি রোট নিউমারাস নভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। এছাড়াও উনি কবিতা এবং ছোট গল্প লিখতেন। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935-এ ওনাকে অফিসার অফ দি অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে খ্যাত করা হয়। এটা এক ধরনের র্যাঙ্ক যেটা ব্রিটিশ এম্পায়ার থেকে দেওয়া হয়। এই গল্পটার ব্যাপারে ছোট্ট করে তোমাদের ইন্ট্রোডাকশনে লেখা আছে, সেটাও আমরা পড়ে নিচ্ছি। This short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long-lost relatives. It is a touching tale that underlines the value of relationships. তাহলে এই গল্পটা একটি ভাই এবং বোনের, যারা একটা দ্বীপের মধ্যে তাদের বাবার সাথে কিন্তু থাকতো। এর থেকে বেশি কিন্তু আমি এই গল্পটার ব্যাপারে আর বলবো না। চলো আমরা গল্পে চলে আসি। কারোর যদি কোনো অসুবিধা হয় কোনো পোর্শনে টেক্সটের, বারবার করে বলছি, সেটা হচ্ছে যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে, পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে ভুলবে না। কার কোথায় কী অসুবিধা হয়েছে আমাকে জিজ্ঞাসা করে অবশ্যই নেবে, আমি তার রিপ্লাই দেবো। So let us begin Unit 1. আমরা Unit 1 পড়তে শুরু করি। Of course, there was nobody for us to play with on the big half moon. বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য
কেউ কিন্তু ছিল না। We just had to make the most of each other and we did. আমরা, তাহলে তুমি এই সেন্টেন্সটা থেকে বুঝতে পারবে যে there were two of them, দুজন ছিল যারা দুজনে একজন আরেকজনের সাথেই খেলা করতো, কারণ তাদের সাথে খেলার আর কেউ ছিল না, তাদের নিজেদের মধ্যে খেলেই স্যাটিসফাইড থাকতে হতো। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি। তাহলে এখন তোমরা বুঝতে পারলে কি যে বিগ হাফ মুন বলে অদ্ভুত যে জায়গাটার কথা বলা হয়েছে সেটা আসলে একটা দ্বীপ। এরকম জায়গার নাম আমরা সচরাচর শুনিনি, তাই না? তাহলে জায়গাটা কিন্তু সুন্দর একটা জায়গা মনে হচ্ছে, ঠিক না? বিগ হাফ মুন বলে একটা জায়গার নাম, যেটা হচ্ছে আসলে একটা দ্বীপ, যে দ্বীপটার চারিদিকে কিন্তু জল। তাহলে তোমরা একটু কল্পনা করার চেষ্টা করো যে বিগ হাফ মুন আইল্যান্ডটা কতটা ঠিক সুন্দর। We are Father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. তাহলে বলছে we মানে আমি বলতে চাইছি কাদের কথা? বাবা, ক্লড এবং আমি বলতে এখানে যে আমাদের গল্পটা বলছে, the person who is the narrator of the story, তার নাম আমরা এখনো জানি না, and Aunt Esther and Mimi and Dick. তাহলে Aunt Esther এবং মিমি এবং ডিক এই সবাই মিলে হচ্ছে we. তাহলে উই মানে কাদের কাদের বলছেন? 6 জনকে বলছে, ফাদার, ক্লড আর আমি, আর আন্ট এস্থার, মিমি আর ডিক। তাহলে উই মানে হলো টোটাল 6 জন। It used to be only father and Claude and I. তাহলে বলছে ফাদার আর ক্লড আর আমি শুধু কিন্তু আগে থাকতাম। তাহলে কে কে থাকতো না? আন্ট এস্থার, মিমি আর ডিক কিন্তু আগে এই আইল্যান্ডে থাকতো না। It is all on the account of the kite that there are more of us. তাহলে এই যে আমরা রানওয়ে কাইট প্রথমেই বলেছি, এই কাইট নিয়ে যে গল্পটা আমরা আজকে পড়বো, সেই কাইটের জন্যই কিন্তু এখন আইল্যান্ডে আমরা এতজন থাকি। This is what I want to tell you about. এই ব্যাপারেই আমি গল্পটা তোমাদেরকে আজকে বলবো। Father is the keeper of the big half moon lighthouse. তাহলে বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউসের কিপার। হু ইজ আ কিপার? কিপার কাকে বলে? আ পারসন হু ম্যানেজেস অর লুকস আফটার সামথিং অর সামওয়ান, মানে একজন ব্যক্তি যে কোনো কিছুর বা কোনো জিনিসের দেখাশোনা করে, সেই হলো কিপার। তাহলে এদের বাবা, ইনি কোথাকার কিপার ছিলেন? ইনি বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিলেন। তাহলে লাইট হাউস মানে কি এটা আমাদের জানতে হবে। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখো লাইট হাউস কীরকম জিনিস হয়। তোমাদের বইতেও তোমরা একটা ছবি পাবে, একটা টাওয়ারের মতো লম্বা জিনিস। ইট ইজ আ টাওয়ার অর আদার স্ট্রাকচার কন্টেনিং আ বিকন লাইট টু ওয়ার্ন অর গাইড শিপস অ্যাট সি। তাহলে এই বড় টাওয়ারটার মাথার উপরে একটা খুব শক্তিশালী পাওয়ারফুল একটা আলো লাগানো থাকে, যেটাকে বলে বিকন লাইট। তো এই বিকন লাইট যখন জলে রাত্রিবেলা, তখন জাহাজরা যখন সমুদ্র দিয়ে যায়, সমুদ্রে তো আলো নেই, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন স্ট্রিট লাইট জ্বলে, তখন আমরা রাস্তা দেখতে পাই। কিন্তু জাহাজরা কী করে রাস্তা দেখতে পাবে? ধরো একটা বিরাট আইল্যান্ড আছে, বা ধরো একটা বিরাট পাথর আছে, বা একটা আইসবার্গ আছে, তাহলে ওরা বুঝবে কী করে? তখন ওরা ওই লাইট হাউসের আলোটা দেখলে বুঝতে পারবে যে কাছাকাছি কোনো একটা বাধা আছে বা বিপদ আছে, যেটা পাশ কাটিয়ে যেতে হবে। তাহলে what do a lighthouse do? A lighthouse, the light of the lighthouse guides a ship. তাহলে এই জাহাজগুলোকে যারা সমুদ্র দিয়ে যায়, যে জাহাজগুলো, তাদেরকে গাইড করে হলো লাইট হাউসের ওই বিকন লাইটটা। তাহলে বাবাকে ছিলেন বিগ হাফ মুন আইল্যান্ডের কিপার, বা উনি ছিলেন এমন একজন যিনি বিগ হাফ মুন লাইট হাউসের দেখাশোনা করতেন। I am 11 years old. তাহলে এখানে আমরা এখন জানতে পারলাম কি, যে আমাদের গল্পটা বলছে সে কিন্তু খুব বড় নয়, ছোট্ট একজন মানুষ, তার মোটে 11 বছর বয়স। ক্লড ইজ 12। তাহলে এছাড়া আরেকজন কার কথা আমরা শুনেছি? ক্লড। তাহলে বাবা, আমি, আমার বয়স কত? 11, আর ক্লডের বয়স হলো 12 বা 12। ইন উইন্টার, শীতকালে,
when the harbor is frozen over we all move over to the mainland. তাহলে হারবার, হোয়াট ইজ আ হারবার বলো তো? আচ্ছা, হারবার মানে হলো a place on the coast, মানে সমুদ্রের ধারে একটা জায়গা, where ships may moor in shelter, especially one protected from rough water by piers, jetties and other artificial structures. তাহলে হারবার কি? এরকম সমুদ্র থেকে এরকম ঢুকে আসা একটা জায়গা যেখানে জল থাকে কিন্তু যেটা ডিপ হয় না, ঠিক আছে, যেটা বেশি গভীর নয়, সেখানে জাহাজরা বা বোটরা এসে ওখানে ওরা নোঙর বেঁধে দাঁড়ায় এবং ওখানে খুব ডিপ জল না থাকার জন্য, সমুদ্র থেকে একটু ভেতর দিকে হওয়ার জন্য এটা ওরা কি করে, ওরা তোমার ঝড়ে বা কোনো যদি জলের যদি কোনো বড় ঢেউ আসে তাহলে জাহাজটা ভেসে যায় না বা জাহাজের কোনো ক্ষতি হয় না। যেখানে জাহাজ এসে দাঁড়ায় সেটা হলো হারবার। তাহলে হারবারের একটা ছবি দেখে নাও, দেখো আমি তোমাদের হারবারের ছবি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে when the harbor is frozen over, তাহলে হারবার যখন ফ্রোজেন থাকে, তাহলে আচ্ছা আমরা চারটি ওয়ার্ডের মিনিং দেখেছি। প্রথম ওয়ার্ডটা কি বলো তো? কিপার। তারপরের ওয়ার্ডটা হলো লাইট হাউস। কিপার মানে হলো যে দেখাশোনা করে, লাইট হাউস মানে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, ছবি দেখিয়েছি। এরপরে হলো হারবার, হারবারের ছবিও তোমরা দেখো। এখন দেখো বলছে when the harbor is frozen, হারবার যখন জমে বরফ হয়ে যায়। তাহলে দেখো আমরা কোনো একটা এমন দেশের গল্প শুনছি যে দেশে কিন্তু শীতকালে বরফ পড়ে, তাহলে বরফ পড়ে এমনই হয় যে হারবারের জল জমে বরফ হয়ে যায়। তাহলে হারবারের জল যখন জমে বরফ হয়ে যায় তখন তো ওখান দিয়ে আর জাহাজ যেতে পারে না, তাই কি না? তাহলে জাহাজ যখন যেতে পারে না তখন কি হয়? we all move over to the mainland, আমরা সবাই মিলে মানে বাবা, আমি আর ক্লড, আমরা তিনজন মিলে মেনল্যান্ডে চলে আসি। তাহলে তোমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হলো মেনল্যান্ড কি। ধরো তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপ দেখো, দেখবে যে ইন্ডিয়ার ম্যাপটা এরকম, তলাটা এরকম সরু, তাই তো, ভি এর মতো। তার একটু পাশেই দেখবে অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে, সেগুলো হলো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, ঠিক আছে? তাহলে এই আন্দামান আর নিকোবর আইল্যান্ডস কিন্তু ইন্ডিয়ারই একটা পার্ট। এবার তোমরা যেই সমুদ্রটা পেরিয়ে আন্দামান নিকোবর আইল্যান্ডে চলে এলে, তোমরা চলে এলে দ্বীপে। আর সমুদ্রটা পেরিয়ে যদি তোমরা আবার ইন্ডিয়ার ওই ভি জায়গাটায় মেনল্যান্ডটায় ঢোকো, তাহলে সেটা হলো মেনল্যান্ড, যেটা প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন পোর্শনটা তো হলো আইল্যান্ড, তাহলে প্রধান অংশটাকে বলে মেনল্যান্ড, প্রধান ভূমি অংশটাকে বলে মেনল্যান্ড। তাহলে এই মেনল্যান্ডে আমরা সবাই কখন চলে আসতাম? উইন্টারের সময়, শীতকালে যখন খুব ঠান্ডা আর সমুদ্র জল জমে বরফ হয়ে যেত, তখন আমরা সবাই কিন্তু মেনল্যান্ডে চলে আসতাম। as soon as spring comes, যে বসন্তকাল আবার আসতো এবং বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করতো, back we sail to our own dear island, আবার আমরা কিন্তু সবাই মিলে আমাদের বিগ হাফ মুন আইল্যান্ডে আবার আমরা চলে আসতাম। কারণ বাবার তখন ওখানে কাজ থাকতো, বাবা তো লাইট হাউসের কিপার, বাবাকে তো লাইট হাউসের দেখাশোনা করতে হয়। সবাই বুঝতে পারছো তো? The funny part used to be that people always pitied us. সব থেকে মজার ব্যাপার কি জানো তো? যখন আমরা মেনল্যান্ড থেকে আইল্যান্ডে আসতাম তখন সবাই আমাদের কি না খুব করুণা করতো। তাহলে পিটি করা কি করা? What is the meaning of pity? The feeling of sorrow and compassion caused by suffering and misfortunes of others. তাহলে পিটি মানে হলো কেউ কারোর দুঃখে দুঃখী হওয়া বা তাকে দয়া দেখানো হলো পিটি করা। তাহলে বলছে যখন আমরা মেনল্যান্ডে ফিরে আসতাম, আইল্যান্ডে ফিরে আসতাম মেনল্যান্ড থেকে, তখন মেনল্যান্ডের লোকেরা আমাদের জন্য খুব দুঃখ করতো। কেন? They said we must be
so lonesome over there. তারা বলতো তোমরা ওখানে বড্ড একা না, ইস তোমাদের জন্য আমাদের বড্ড কষ্ট হয়, lonesome. So this is another word you should note, that is lonesome. এই ওয়ার্ডটার মানে হলো সলিটারি বা লোনলি বা একাকী। তাহলে ওরা বলতো কি যে ইস আইল্যান্ডে তো তোমাদের সাথে খেলার আর কেউ নেই বলো, শুধু তোমাদের নিজেদের সাথেই নিজেদের খেলতে হয়, তোমরা খুব একা একা লাগে না তোমাদের ওই আইল্যান্ডে, তোমাদের খুব লোনসাম ফিলিং হয়। With no other children near us, of course Claude and I would have liked to have someone to play with us. বলছে হ্যাঁ এটা আমাদেরও মাঝে মাঝে মনে হয়, ক্লড আর আমারও মনে হয় যে ইস যদি আইল্যান্ডে আরও কোনো ছোট ছোট আমাদের মতো বন্ধু থাকতো যাদের সাথে আমরা খেলতে পারতাম, কিন্তু তা তো নেই, তার তো উপায় নেই। It is hard to run pirate caves and things like that with only two. তাহলে দেখো একটা মজার জিনিস এখানে আমরা জানতে পারলাম, সেটা হলো ক্লড আর আমি। তাহলে আমির নামটা কিন্তু আমরা এখনো জানি না, হ্যাঁ তাহলে আমি বলছি আমরা। তাহলে ক্লড আর আরেকজন ক্লডের যে সিস্টার, আচ্ছা সিস্টার কিনা সেটাও কিন্তু আমরা জানি না, জানবো পরে। তাহলে আমরা কি করতাম, ওরা কি করতো, ওরা পাইরেট কেভস চালাতো। হোয়াট আর পাইরেটস? পাইরেট কাকে বলে বলো তো, তোমরা জানো পাইরেট কাকে বলে? পাইরেটস হলো জলদস্যু, জানো তো? জলদস্যু কারা হয়? যারা জলের মধ্যে জাহাজ নিয়ে ঘুরে বেড়ায়, জল মানে সমুদ্রের মধ্যে, আর তাদেরকে বলে, ওই শিপগুলোকে বলে পাইরেট শিপ। আর ওরা কী করে, অন্যান্য জাহাজে তোমরা জানো অনেক রকম ভ্যালুয়েবলস থাকে, অনেক রকম দামি জিনিস থাকে, সোনাদানা থাকে, টাকা পয়সা থাকে, বিরাট বিরাট তেলের ব্যারেল থাকে, ওয়েপন্স থাকে, অনেক কিছু থাকে জাহাজে, এদেশ থেকে ও দেশে যায়। তাহলে ওরা কি করে, এই সব জাহাজ থামিয়ে তাদের উপরে উঠে পড়ে এবং লুটপাট করে নিয়ে সমস্ত কিছু চলে যায়। তাহলে এরা হলো জলদস্যু বা জলের ডাকাত। তাহলে এরা কি খেলতো, ক্লড আর ক্লডের যে বন্ধু বা বোন, তারা খেলতো কি, তারা পাইরেট কেভস চালাতো দুজন মিলে। সাংঘাতিক খেলা, মানে ওরা জলদস্যু সেজে দুজন মিলে গুহা বানিয়ে গুহার মধ্যে ঢুকে তারা পাইরেট কেভ খেলতো। ছোটদের তোমরা জানো ছোটদের অনেক রকম মাথায় বুদ্ধি আসে না, তারা অনেক রকমের খেলা নতুন নতুন আবিষ্কার করে করে খেলতে পারে। চলো আজকে আমরা ভাবি যে আমরা জঙ্গলে যাচ্ছি, আমরা কিন্তু বাড়িতেই আছি, কিন্তু আমরা ভাবছি যে আমরা গাড়ি করে জঙ্গলে যাচ্ছি, টুপি নিয়ে, বন্দুক নিয়ে, খাবার নিয়ে, কি না আমরা বাঘ দেখতে যাচ্ছি সবাই মিলে। তাহলে এই সব খেলা কিন্তু ছোটদের মাথায় আসে। তাহলে দেখো ক্লড আর ক্লডের খেলার সঙ্গী তারা কি খেলতো, দে ইউজ টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি দ্য টু অফ আস। তাহলে এই আমরা শুধুমাত্র দুজন ছিলাম, তাই পাইরেট কেভ চালানোটা আমাদের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার ছিল। তাই আরও কেউ আমাদের সাথে যদি থাকতো, আমাদের বন্ধুরা আইল্যান্ডে, তাহলে বেশ কিন্তু মজা হতো। বাট we used to quarrel a good deal with the mainland children in winter. এখন আরেকটা ব্যাপার হলো, যেহেতু ক্লড আর ওই ক্লডের সঙ্গী এরা দুজনেই আইল্যান্ডে থাকতো, যখন ওরা উইন্টারে মেনল্যান্ডে যেত আর মেনল্যান্ডের চিলড্রেনদের সাথে খেলতো, তখন কিন্তু ওদের সাথে এদের অনেক ঝগড়া হতো। তাহলে ওরা খুব কোয়ারেল করতো, দে ইউজ টু ফল আউট। আচ্ছা এখানে আমি একটা ফ্রেজাল ভার্ব ইউজ করলাম, যেটা হলো ফল আউট। তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্ব সিলেবাসে আছে। তাহলে আমরা পড়তে যেতে যদি একটা দুটো করে এরকম ফ্রেজাল ভার্ব শিখে নিই, তাহলে আমাদের ফ্রেজাল ভার্বের ভোকাবুলারিটা বেড়ে যাবে। তাহলে ফল আউট মানে হলো ঝগড়া করা কারোর সাথে, ঠিক আছে? তাহলে ক্লড আর ক্লডের বন্ধু ও ক্লডের খেলার সঙ্গীর সাথে মেনল্যান্ডের বাচ্চাদের কিন্তু বেশ ঝগড়া হতো, হ্যাঁ। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই আমরা মাঝে মাঝে ভাবতাম যে ভাগ্যে বাবা বিগ হাফ মুনে আর কোনো বন্ধু নেই, এতেই ভালো হয়েছে, আমাদের সঙ্গে মেনল্যান্ডে গেলে উইন্টারে যা ঝগড়া হয়। ঠিক, তাহলে খেলতে খেলতে কিন্তু ওদের আবার ঝগড়াও হতো, এটা কিন্তু বেশ মজার ব্যাপার। এরপরে আরেকটা কথা বলেছে, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলস। ক্লড আর আমার মধ্যে কিন্তু কোনো ঝগড়া হতো না। To be sure, father didn't seem to have any relations except us. হ্যাঁ, আমরা ছোট থেকে জ্ঞানন্ত অবস্থায় কোনোদিনও দেখিনি যে বাবার কোনো রিলেশনস আছে আমরা ছাড়া।
except us, মানে আমরা ছাড়া আর কোনো রিলেটিভস বা আত্মীয় আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলেশনস? কানেকশন বিটুইন পার্সনস বাই ব্লাড অর ম্যারেজ, রক্তের সম্পর্ক থাকতে পারে বা বিবাহের জন্য সম্পর্ক থাকতে পারে। তাহলে এরকম কোনো রিলেশনস বাবার আছে বলে আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখিনি। এটা কে বলছে? ক্লড আর আই বলছেন, যে ন্যারেট করছে আমাদের ন্যারেটর বলছে। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। ক্লড আর আমি এটা ভেবে ভেবে অবশ্য একটু অবাকই হতাম যে বাবা, সবারই তো রিলেটিভস থাকে, সবারই তো কোনো না কোনো আত্মীয় থাকে, আমাদের কেন কোনো আত্মীয় নেই? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মেনল্যান্ডে আমরা যখন যাই তখন আমরা দেখি যে কারোর বাবা, কাকা, জ্যাঠা, মাসি বা আন্টি, আঙ্কলস সব আছে, আমাদের কেন নেই? হোয়াই হ্যাডন্ট উই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? আচ্ছা, আমরা কি ছোটোবেলা থেকে আইল্যান্ডে আছি বলেই আমাদের রিলেশনস নেই? হ্যাঁ, হতেই পারে। We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা মনে মনে ভাবতাম, ইস আমাদের যদি একজন আঙ্কেল বা আন্ট বা আমাদের কাজিন ব্রাদার সিস্টার্স থাকতো কত মজা হতো। Once we asked father about it. একবার আমরা বাবাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম। But he looked so sorrowful that we wished we hadn't. বাবাকে যখন আমরা এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, বাবার মুখে এত দুঃখ ফুটে উঠেছিল, বাবা এত দুঃখ পেয়েছিলেন যে আমাদের মনে মনে এইটাই হয়েছিল যে ইস বাবাকে না জিজ্ঞাসা করলেই ভালো হতো। তাহলে সরোফুল ওয়ার্ডটা দেখো তো, সরোফুল মানে হলো দুঃখী বা আনহ্যাপি। ইংলিশে বলছি আনহ্যাপি আর বাংলায় হলো দুঃখী। তাহলে বাবা এত দুঃখী হয়েছিলেন কথাটা শুনে যে আমরা মনে মনে ভেবেছিলাম ইস বাবাকে না জিজ্ঞাসা করলে ভালো হতো। He said it was all his fault. বাবা বলেছিল যে সবই আমার দোষ। বাবা কিন্তু আর কিছু বলেননি, বলেছিলেন সবই আমার দোষ। তাহলে ফল্ট মানে হলো দোষ বা মিস্টেক। তাহলে বাবা বলেছিলেন সবই তার মিস্টেক। Claude and I didn't understand what he meant. ক্লড আর আমি বুঝতে পারিনি যে বাবা কেন কথাটা বলেছিলেন, বাবা কি ভেবে কথাটা বলেছিলেন, সেটা কিন্তু ক্লড আর আমি সেদিনকে বুঝতে পারিনি। আচ্ছা, এটা হলো আমাদের ইউনিট 1। ইউনিট 1 আমরা পড়ে শেষ করেছি আজকে। তোমাদের একটা কথা ভিডিও শুরুতে বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি, তাই আমি শেষে বলে দিচ্ছি। তোমরা যখন ভিডিওটা চালিয়ে দেখবে তখন বইটা কিন্তু অবশ্যই হাতের সামনে রাখবে। আমি যে ওয়ার্ডগুলোর ইংলিশে মিনিং বলছি সেগুলো আইদার ইংলিশে অথবা বাংলায় মিনিং বলে দিচ্ছি, সেগুলো বাংলাতে তোমাদের বইতে পেন্সিল দিয়ে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে সেখানে মিনিংগুলো লিখে রাখবে। তাহলে পরে যখন তোমরা আবার টেক্সটটা রিডিং করবে তখন তোমাদের ক্ষেত্রে সেটা সুবিধে হবে। আচ্ছা, আরেকটা কথা, যখন আমি রিডিং পড়বো, যখন আমি লাইন পড়ছি বইয়ের, তখন তোমরা বইয়ের দিকে তাকাবে, কারণ লাইন্সগুলো ফলো করা খুব দরকার, কারণ তোমাদের রিডিং স্কিলসটাতে ডেভেলপ হবে। ধরো যখন নিজেরা বাড়িতে টেক্সটটা পড়ছো, তখন পড়তে গিয়ে একটা লাইনের কোনো একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন তোমরা বুঝতে পারছো না যে এই ওয়ার্ডটা কী প্রোনাউন্সিয়েশন হবে, হতেই পারে। তখন তোমরা কি করবে, তোমরা এই ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নেবে যে আমি ওই ওয়ার্ডটা কীভাবে প্রোনাউন্স করেছি। তাহলে তখন তোমরা বুঝতে পারবে যে এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন কী। তাহলে বইটা ফলো করার খুব দরকার। তোমরা কিন্তু বই খুলে বসে তবেই ভিডিও দেখবে। আর যেই ভিডিওতে আমি তোমাদেরকে কাজ দেব সেই ভিডিওতে তোমরা খাতা নিয়ে পেন নিয়ে অবশ্যই বসবে, যাতে যেমন ধরো স্পেলিং টেস্ট বা ডিকটেশন টেস্ট এগুলো হবে আমাদের এর পরের ভিডিওতে। তখন তোমরা কি করবে, তোমরা খাতা পেন নিয়ে বসবে একটা একটা করে স্পেলিং লেখার জন্য। তাহলে খাতা, পেন, বই, পেন্সিল এগুলো কিন্তু হাতের কাছে রেডি রাখবে। যেদিনের হোমওয়ার্কটা যেদিন দেব, পরের ভিডিও আপলোড করার আগে চেষ্টা করবে হোমওয়ার্কটা শেষ করে রাখার। পরের দিন শুরু করার আগে আমরা কিন্তু ওই উত্তরগুলো মিলিয়ে তারপরে নেক্সট পোর্শনটা পড়ব। তাই তোমাদের কাছে উত্তরগুলো লেখা না থাকলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তাহলে তোমাদের হোমওয়ার্কস কী কী, তোমরা এই টেক্সটটা ভালো করে রিডিং করবে, জোরে রিডিং করবে, দেখবে যে সমস্ত ওয়ার্ড ঠিকঠাক উচ্চারণ করতে পারছো কি না। 2 নম্বর হোমওয়ার্ক হলো, পুরোটা বুঝতে না পারলে বা যে জায়গাগুলো অসুবিধা হবে তোমরা কমেন্ট বক্সে আমার জন্য কমেন্ট রাখতে ভুলবে না। 3 নম্বর হোমওয়ার্ক হলো, যেই হোমওয়ার্কটা আমি স্কুলেও সবসময় দিয়ে থাকি, সেটা হলো যে তোমরা
যেটুকুনি আজকে ইউনিট 1 পড়া হয়ে গেছে, এইটুকু পোর্শনের যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে কঠিন লাগে, স্পেলিংগুলো অবশ্যই মুখস্থ করবে, বানানগুলো মুখস্থ করে নেবে। নেক্সট ভিডিও আপলোড হওয়ার আগে যেন বানানগুলো তোমাদের রেডি থাকে, ঠিক আছে? স্পেলিং মুখস্থ করতে করতে যাবে, রাফ খাতা পাশে রাখবে, একটা ওয়ার্ড পড়বে, মুখস্থ করবে, সেটা 5 বার না দেখে লিখে ফেলবে। আচ্ছা, নেক্সট হোমওয়ার্ক হলো তোমাদের বইতে টিক দ্য কারেক্ট অপশনস এমসিকিউ আছে এই ইউনিটের 3টে। তাহলে ওই টিক দ্য কারেক্ট অপশনটা তোমরা বইতে করবে পেন্সিল দিয়ে। আর তারপরে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে কিছু তথ্য নিয়ে তোমাদের এই চার্টটা ফিল আপ করতে হবে, সেটা ফিল ইন করতে হবে, তাহলে এটা ফিল ইন করবে তোমরা। আর 3 নম্বর এক্সারসাইজ হলো ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে, স্টেটমেন্টসের এগেনস্টে ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে, অ্যান্ড ইউ শুড অলসো প্রোভাইড উইথ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের দিতে হবে বোঝানোর জন্য যে সেন্টেন্সটা কেন ট্রু বা ফলস। তাহলে এই কথাটা তোমাদের আমি ক্লাসরুমেও অনেকবার বলেছি, এখানেও বলে দিচ্ছি যে ট্রু অথবা ফলস লিখে যে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা লিখবে সেটা যেন মন গড়া না হয়। সেই সেন্টেন্সটা তোমাদেরকে কিন্তু টেক্সট থেকে কপি করে কোট করতে হবে। তোমরা টেক্সট থেকে কপি করে সেন্টেন্স তুলে লিখবে, নইলে কিন্তু এটা মাধ্যমিক পরীক্ষায় কনসিডার্ড হয় না, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 1। আমাদের আবার ইউনিট 2 নিয়ে নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। এনজয় করো আর পড়ো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।